প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আমরা শুরু করছি। এর আগে আপনাদের সাথে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের তৃতীয় একটি রাজনৈতিক জোট সূচনা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। তো আমরা এই জোটকে সাধুবাদ জানাই যে বর্তমানে বাংলাদেশের যে দ্বিদলীয় রাজনীতি চলছে, সেই রাজনীতির বাইরে তারা ভালো কিছু করতে পারবে সেই প্রত্যাশা রেখে আমরা সূচনা বক্তব্য প্রদান করছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এই জোটের পথ চলাতে কি প্রতিবন্ধকতা হতে পারে বা বর্তমানে তারা কি ভুল ত্রুটিগুলো করছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের সাথে থাকার জন্য। আমরা এখানে এমন কিছু বক্তব্য উপস্থাপন করব যেটা হয়তো এই জোটের সাথে যারা সম্পর্কিত তাদের নাও ভালো লাগতে পারে, বাট যেটা সত্য কথা সেটা আমাদেরকে বলতেই হবে। তো এই জোটের অন্যতম যে ভূমিকা পালন করছে এনসিপির প্রতি মানুষের বিশাল একটি আশা আকাঙ্ক্ষা জায়গা ছিল। কারণ হচ্ছে পৃথিবীতে যেই জায়গাতে গণ অভ্যুত্থান হয় না কেন, গণ অভ্যুত্থানের শক্তি কিন্তু তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে এবং পরবর্তীতে তারাই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসে। কিন্তু এনসিপি এই জায়গাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতার ছাপ সবচেয়ে আগেই প্রমাণিত হয় যে যেই ছাত্র সংগঠনগুলো বা যেই ছাত্ররা এনসিপি আন্দোলনে এসেছিল, যেই ক্যাম্পাসগুলোতে তাদের ব্যাপক জনসমর্থন থাকার কথা ছিল, যেই ঢাকা ভার্সিটি থেকে এনসিপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়, সেই ঢাকা ভার্সিটিতে কিন্তু তাদের ব্যাপক ভূমিকা থাকার কথা ছিল। কিন্তু যেই কোনো কারণে হোক ঢাকা ভার্সিটিতে তারা সুবিধাজনক অবস্থান করতে পারে নাই। এনসিপির যে একটা জনপ্রিয়তা জায়গাটা ছিল, তারা বিভিন্ন কারণে সেই জায়গাটা নষ্ট করে ফেলেছে। বিভিন্ন সময় আমরা দেখেছি সমন্বয়ক নাম দিয়ে বিভিন্ন চাঁদাবাজি করা হয়, বিভিন্ন অনৈতিক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগ আসে। তারা দেশকে লাইনচ্যুত অবস্থায় থেকে একটি রেল লাইনে অবস্থান করালো এবং যারা এই দেশকে সঠিক পথে নিয়ে যাবে সেই দলটাই যখন দুর্নীতির সাথে, চাঁদাবাজির সাথে, বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে যায়, স্বভাবত তখন মানুষ এটাকে ভালোভাবে নেয় নাই। তো এটার প্রভাব কিন্তু তাদের যে এই সূতিকাগার ঢাকা ভার্সিটি, যেখান থেকে এনসিপির সূচনা হয়, সেই জায়গাতে কিন্তু প্রভাব পড়ে এবং সেই জায়গাতে যে নির্বাচনগুলো হয়, এই নির্বাচনগুলোতে এনসিপি একরকম ভরাডুবি হয়। সেই জায়গাটা দখল করে ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরে তারা যে ন্যারেটিভটা তৈরি করে যে তারা এই গণ অভ্যুত্থানের ফ্রন্টের শক্তি না হলে তার ব্যাক এন্ড থেকে এই আন্দোলনের ফুয়েল হিসেবে কাজ করে এবং মূলত এই আন্দোলনের পাওয়ার হাউস হচ্ছে গিয়ে এনসিপি নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী। তারা পিছন থেকে আন্দোলনটাকে প্রমোট করে। এই ন্যারেটিভটা তারা তৈরি করতে পারে বলেই যে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ভার্সিটি, এই জায়গাগুলোতে তারা ভূমিধস বিজয় অর্জন করে। এই ভূমিধস বিজয় অর্জনের ফলাফল কিন্তু জাতীয় নির্বাচনেও পড়বে। এনসিপি এই জায়গাতে তারা ব্যর্থতা প্রমাণ দেয়। দ্বিতীয় ব্যর্থতা যে তারা এই বক্তব্যগুলো নিয়ে আসে, তাদের বক্তব্যগুলো এতটা স্পষ্ট না। তারা কখনো জামাতমুখী হয়, কখনো বিএনপি মুখী হয়, কখনো জামাতের সমালোচনা করে, কখনো বিএনপি সমালোচনা করে। তা জাতীয় নির্বাচনে তারা কোন দিকে যাবে, জামাতের দিকে যাবে না বিএনপির দিকে যাবে, সেটা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করে। আসলে তাদেরই তো উচিত ছিল এমন একটা অবস্থান তৈরি করা যে বিএনপি জামাত তাদের কাছে আসবে, তাদের সমর্থন চাইবে, কিন্তু তারা নিজে থেকে এতটা ছোট করে ফেললেন যে তারা বড় দলগুলোর শরণাপন্ন হয়ে গেলেন। বক্তব্য বিবৃতিতে তারা সমালোচনা করছেন ঠিকই, কিন্তু ভিতর তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করেছিল বড় দলগুলোর সাথে সমন্বয় করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। এটা তাদের একটা ভুল পদক্ষেপ ছিল। দ্বিতীয় একটা পদক্ষেপ ছিল যে তারা বিপ্লবী হওয়ার পরে তারা নিজেদেরকে এতটাই বড় হওয়া শুরু করেছে যে তাদের মধ্যে কিন্তু বিভাজন হচ্ছে আজকে। তারা যখন এনসিপি গঠন করে, তাদের উচিত ছিল গণতান্ত্রিক সকল শক্তিকে, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, সকল শক্তিকে বিভিন্ন রকমের হীনমন্যতা ভুলে একটা প্ল্যাটফর্মে আসা। সূচনাতেই তারা যে ভুলটি করেছে যে এই আন্দোলনে অন্যতম একটি স্টেক হোল্ডার ছিল সাবেক শিবিরের নেতারা। তাদেরকে নিয়ে তারা যখন নাগরিক কমিটি গঠন করলেন, সেই জায়গাতে স্থান দিলেন। নাগরিক কমিটি মূলত ছিল একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তো সেই জায়গাতে যেখানে আলী হাসান জুনাদকে তারা এখানে ব্যবহার করে,
রিফাতকে তারা এখানে ব্যবহার করে, তাদেরকে নেতৃত্বেই গোটা বাংলাদেশে যখন সেই কমিটিগুলো গঠিত হলো, সেই জায়গাতে তখন শিবির ট্যাগ দেওয়া হয় নাই। কিন্তু যখন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তারা রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হলো, সেই সময়তে তাদেরকে বাদ দিল যে তারা এক্স শিবির অজুহাতে তাদেরকে সেই মূলধারা থেকে বের করে দিয়ে এনসিপি গঠন করে। শিবির থাকলে পরে তাদের যে প্রগতিশীল একটা মনোভাব আছে, সেই মনোভাবে ভাটা পড়বে, তারা রাজনীতিতে সুবিধা করতে পারবে না, তারা একটা ধর্মান্ধ দল হিসেবে বিবেচিত হবে। বাট তাদের তো চিন্তা হচ্ছে যে তারা মধ্যে রাজনীতি করবে। সেই চিন্তা থেকে শিবিরকে বাদ দিয়ে তারা খুব প্রগতিশীল বয়ানের উপর ভিত্তি করে বামপন্থী রাজনীতির দিকে ধাবিত হয়। বিভিন্ন বিতর্কের মাধ্যমে দলটা যখন সৃষ্টি হলো, তখনই তার প্রথম হোঁচট খেয়েছে, যার কারণে তাদের যে রাজনৈতিক শক্তি যতটুকু উত্থান হওয়ার কথা ছিল, সেই উত্থানের জায়গাতে কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাই এনসিপি যখন বিশাল শো ডাউন করে বাংলাদেশের তৃতীয় একটি শক্তির আত্মপ্রকাশ করে, তারপরে মাস খানিকের পরেই তারা যখন ঢাকাতে পহেলা বৈশাখের একটি প্রোগ্রাম করে, সেখানে নেতাকর্মী শূন্য। পরবর্তীতে যখন তারা গোটা দেশব্যাপী সফর করে, সেই জায়গায় তারা মোটামুটি সাংগঠনিক সক্ষমতার একটা পরিচয় দেয়। সেখান থেকে তারা আবার হাইপে ওঠে যে না, এনসিপি বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু করতে পারছে। বাট তাদেরকে সকলকে নিয়ে কাজ করতে পারলে এনসিপি অবশ্যই নিশ্চিতভাবে বলা যেতে পারে যে তরুণ প্রজন্মের যে একটা জনসমর্থন, সেই জনসমর্থনটি তারা অর্জন করতে পারতো, বাট সেটা তারা করতে পারে নাই। তরুণ প্রজন্মের জনসমর্থন কিন্তু এখন বলা যেতে পারে শিবিরের ফেভারে আছে। প্রত্যেকটা ভার্সিটিতে শিবির নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আপাতত দৃষ্টিতে বলা যেতে পারে যে ইয়াং বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ, জিএনজি প্রজন্ম শিবিরের সাথেই আছেন। এবং নির্বাচনের আগ পর্যন্ত যদি শিবির তাদের কর্মসূচির মাধ্যমে তাদেরকে ধরে রাখতে পারে, এই ফলাফলটা তাদের যে মাদার সংগঠন জামাত হয়তো সেটা উপভোগ করতে পারে, এবং জামাত হয়তো জিএনজির ভোটটা পেতে পারে। তো সেই জায়গাতে এনসিপি একটা বড় একটা ভুল করেছে যে সবাইকে নিয়ে কাজ করতে পারে নাই। এইটার ফল কেমন হতে পারে আমরা একটু অতীতের ইতিহাস থেকে আমরা একটু বিশ্লেষণ করতে পারি। এর আগে বাংলাদেশেও কিন্তু একটি বিপ্লব হয়েছিল। অনেকে এটাকে বিপ্লব বলে স্বীকার করে, বা অনেকে এটাকে বিপ্লব না, ষড়যন্ত্র বলে স্বীকার করে। যেটাই হোক, আমরা সেই জায়গাতে যাব না। সেটা হচ্ছে 75 15 আগস্টে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে কিছু সেনাবাহিনী অফিসার কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল। এবং এসব সেনা অফিসাররা সেই সময়তেও কিন্তু তাদের মধ্যে অনৈক্যের কারণে তারাও বিপদে পড়েছিল, এবং রাষ্ট্র কিন্তু যেরকম বিপ্লবের মাধ্যমে যে জায়গায় যাওয়া উচিত ছিল সেই জায়গাতে আসতে পারে নাই। এবং তারা পরবর্তীতে তাদের অনৈক্যের কারণে, তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করার কারণে তাদের দলও সেভাবে বাংলাদেশে কোনো প্রভাব ফেলতে পারে না। তাদের রাজনৈতিক দল ছিল ফ্রিডম পার্টি, যেটা একটা সময়তে মোটামুটি কিছুটা সংগঠিত থাকলে পরেও 96 সালে আওয়ামী লীগ আসার পরে দলটি একরকম বিলুপ্তি হয়ে যায়। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অতীত থেকে শিক্ষা নিয়ে এনসিপি কে সাবধান হতে হবে, যেহেতু তারা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করেছে। কাজেই কোনোভাবে যদি আওয়ামী লীগ যদি বাংলাদেশে প্রাসঙ্গিক হয়, আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসে, প্রথম দফাতেই কিন্তু এনসিপির উপরে আঘাতটা আসবে। এই জন্য এনসিপিকে সাবধান হতে হবে, এবং তাদেরকে আমাদের পরামর্শ হবে তাদেরকে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ বিরোধী একটি বড় ঐক্য ধরে রাখার জন্য এনসিপি কে দায়িত্বের জায়গাতেই অবস্থান করতে হবে। এনসিপি বাংলাদেশ জাতীয় গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, যতগুলো ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছে তরুণ প্রজন্মের, সবাইকে একসাথে নিয়ে সামনের দিনে পথ চলতে হবে। তাহলে এনসিপি হয়তো বাংলাদেশের তৃতীয় একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারবে। আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করছি। ধন্যবাদ সকলকে। পরবর্তী এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আমরা সেই জায়গাতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।